আচ্ছা, তো আজকে আমাদের সেকেন্ড লেকচার। আমরা কালকে যে পর্যন্ত আমরা শিখছিলাম যে আমাদের গ্যাস সমূহের যে তিনটা সূত্র আছে, বয়েলের সূত্র, চার্লসের সূত্র এবং লুসাকের সূত্র। ওকে, তো এই তিনটা সূত্রের আমাদের বিবৃতি জানতে হবে। তার মধ্যে বয়েলের সূত্রের বিবৃতি হচ্ছে একটা, এবং চার্লস এবং লুসাকের সূত্রে দুইটা করে বিবৃতি আছে। একটা হচ্ছে এই যে আমাদের তাপমাত্রার পরিবর্তন আয়তন অথবা চাপ 0 ডিগ্রি সেলসিয়াসের 1/273 অংশ করে পরিবর্তিত হয়। আর একটা এমনিতে নর্মাল বিবৃতি, যেমন চার্লসের সূত্রের ক্ষেত্রে হচ্ছে ভি প্রপোর্শনাল টু টি, অর্থাৎ স্থির চাপে আয়তন পরম তাপমাত্রার সমানুপাতিক। আর লুসাকের সূত্রের ক্ষেত্রে হচ্ছে আয়তন স্থির, সেইখানে চাপ ও পরম তাপমাত্রার সমানুপাতিক। ওকে, এই তিনটা সূত্রের বিবৃতি এবং গ্রাফ সবগুলোই ভালোভাবে শিখতে হবে। আচ্ছা, তো এখন এই তিনটা সূত্র থেকে আমাদের আদর্শ গ্যাস সমীকরণ, আমরা এটা অলরেডি জানি। আদর্শ গ্যাস সমীকরণ কি? এটা হচ্ছে পিভি ইজ ইকুয়াল টু এন আর টি, এবং এই সূত্রের মধ্যে সকল এই রাশির পরিচয় আমরা এখান থেকে জানি। তো এখন এখানে আমাদের এর মান তো মুখস্থ রাখতে হয়, 8.314 জুল পার কেলভিন পার মোল, অথবা জুল পার মোল পার কেলভিন, যে কোনো একটা লিখলেই হবে। আচ্ছা, তো এখন আমাদের এই গ্যাসের এই ঘনত্বের সাথে আমাদের চাপের একটা সূত্র আছে। আচ্ছা, তো এখন আমাদের এটা যদি একটা গ্যাস পাত্র হয়, এবং এর 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 ভিতরে আমাদের এখানে এই গ্যাসের যে পরমাণু সমূহ আছে, এটা আমাদের একটা গ্যাস পাত্র। ওকে, এখন এই গ্যাস পাত্রকে আমরা যদি বাইরে থেকে চাপ প্রয়োগ করি, যদি এখন এই গ্যাস পাত্রকে বাইরে থেকে চাপ প্রয়োগ করলে এটা কি হবে? এই গ্যাস পাত্রটার যে আয়তন, এটা অবশ্যই সংকুচিত হবে। এবং এই গ্যাস পাত্রের যদি এখানে আয়তন সংকুচিত হয়, তাহলে গ্যাসের যে পরমাণুগুলো আছে, এদের মধ্যবর্তী যে আন্তঃআণবিক দূরত্ব, এটা অবশ্যই পূর্বের তুলনায় এখানে কমে যাবে। কারণ আমাদের এখানে কোনো গ্যাস কিন্তু বের হয়ে যায় নাই। তাহলে একটা বড় গ্যাস পাত্রে গ্যাস অণুগুলা আমাদের যতটুকু দূরত্বে থাকবে, এই এখানে চাপ প্রয়োগ করে যদি তার আয়তন হ্রাস করানো হয়, তাহলে গ্যাসের যে অণুপরমাণু সমূহ আছে তারা পূর্বের তুলনায় আরো কাছাকাছি এই দূরত্বে থাকবে। তো এখন এই যে পূর্বের তুলনায় কাছাকাছি চলে আসা, বা তাদের মধ্যবর্তী ডিস্টেন্সটা হ্রাস পাওয়া, এটাকে আমরা যদি অন্য ভাষায় বলি, তাহলে এই গ্যাসগুলো পূর্বের তুলনায় ঘন হয়ে গেছে আর কি। তাহলে এখন এই গ্যাস পাত্রে এটার ঘনত্ব যদি ρ1 হয়, আর এই গ্যাস পাত্রে এটার ঘনত্ব যদি ρ2 হয়, তাহলে এখানে এমনিতেই এটা বোঝা যাইতেছে যে ρ2 ইজ গ্রেটার দেন ρ1, অর্থাৎ আমরা দ্বিতীয় ক্ষেত্রে গ্যাসের অনুপরমাণু গুলার তাদের ঘনত্ব কিন্তু বেড়ে যাবে। তো বুঝছো? এটা আশা করি বুঝছো, এটা একদমই সহজ এ, জিনিস একটা। তাহলে আমরা এখানে কি বলতে পারি যে চাপ বৃদ্ধি করলে এখানে ঘনত্ব বাড়তেছে নাকি কমতেছে? এখানে চাপ বৃদ্ধি করলে অবশ্যই কিন্তু এখানে ঘনত্ব বাড়তেছে। তাহলে আমরা বলতে পারি যে ঘনত্ব
সমানুপাতিক চাপ। এবং এই যে আমাদের ঘনত্ব হচ্ছে রো সমানুপাতিক পি। তাহলে আমরা এটা বলতে পারি কিন্তু। তাহলে রো সমানুপাতিক যদি পি হয়, তাহলে এখানে রো সমানুপাতিক কে ইন্টু পি। তাহলে রো ডিভাইড বাই পি সমানুপাতিক হচ্ছে কে। এখন তুমি এখানে চাইলে রো কে ডি দ্বারাও লিখতে পারো, কারণ ডি এর ডি ডি এখানে আসলে আমাদের ডেন্সিটি থেকে, তো এই ঘনত্বের যেটি ইংলিশ টার্ম এটা কিন্তু ডেন্সিটি। তো তুমি চাইলে এখানে রো এর জায়গায় ডিও লিখতে পারো। ওকে, তাহলে আমাদের এখানে এই সূত্রটা এটা কি হবে? রো ওয়ান ডিভাইড বাই পি ওয়ান ইকুয়াল টু রো টু ডিভাইড বাই পি টু। এটা হচ্ছে আমাদের চাপ এবং এই ঘনত্বের মধ্যে সম্পর্ক। এটা আসলে বুঝছো? আচ্ছা, এরপরে আচ্ছা, এখন এই যে ঘনত্ব এবং তাপমাত্রা সম্পর্ক এটা কি হইতে পারে? মানে একটা এই গ্যাস পাত্র যদি এখানে থাকে আমাদের প্রাথমিক ভাবে, এইখানে আমাদের এই গ্যাসের পরমাণু সমূহ আছে। এটা একটা গ্যাস পাত্র। এটার টেম্পারেচার ধরো যে 10 ডিগ্রি সেলসিয়াস। এটা প্রাথমিক ভাবে। এখন আমরা যদি এটার টেম্পারেচার যদি এখানে 20 ডিগ্রি সেলসিয়াসে নিয়ে আসি, বা তুমি যদি এখানে তাপমাত্রা বৃদ্ধি করো, তাহলে এই এই গ্যাস পাত্রের মধ্যে কোন কোন চলরাশি বলতো চেঞ্জ হবে এখানে? এটা বলো। এখন এখানে এই যে পূর্বের তুলনায় কে বৃদ্ধি পাবে অথবা কে এখানে হ্রাস পাবে? উম, আয়তন বৃদ্ধি পাবে। হ্যাঁ, এখন এখানে আমাদের তাপমাত্রা বৃদ্ধি পেলে এখানে অবশ্যই আয়তন বৃদ্ধি পাবে। তো এখন সেই ক্ষেত্রে এটা আমাদের গ্যাস পাত্রের যদি যে আয়তন এটা যদি পূর্বের তুলনায় বেড়ে যায়, তাহলে আমরা এটা এখানে আমরা যদি এটা ধরে নিই যে এটা প্রথমে 5 লিটার ছিল, এখন এটা হয়ে গেছে 8 লিটার। তাহলে এখন এই যে এই গ্যাস অণুগুলার যে আন্তঃআণবিক দূরত্ব এটা কিন্তু পূর্বের তুলনায় বৃদ্ধি পাবে। এখন গ্যাস অণুগুলার তাদের নিজেদের মধ্যবর্তী দূরত্ব বৃদ্ধি পাওয়া বলতে এটা কি হবে? তাদের ঘনত্ব কিন্তু হ্রাস পাবে। তারা পূর্বে যতটা কাছাকাছি ছিল, এখন আয়তন বৃদ্ধি পাওয়ার জন্য তাদের মধ্যবর্তী দূরত্ব বেড়ে যাবে, অর্থাৎ তারা একে অপরের থেকে দূরে সরে যাবে, অর্থাৎ তাদের ঘনত্ব হ্রাস পাবে। এখন যদি এই যে আমাদের প্রাথমিক অবস্থা এটার ঘনত্ব রো ওয়ান আর এটা যদি রো টু হয়, তাহলে এখানে রো ওয়ান ইজ গ্রেটার দেন হবে রো টু, অর্থাৎ এখানে ঘনত্ব কিন্তু হ্রাস পাবে। এখন এখানে আমাদের ঘনত্ব দূরত্ব আহ, বৃদ্ধি পেলে এখানে ঘনত্ব হ্রাস পাবে, এবং দূরত্ব কমলে তাদের এই ঘনত্ব বৃদ্ধি পাবে, মানে আন্তঃআণবিক দূরত্ব আর কি। এখন এগুলো হচ্ছে থিওরি, এগুলো সূত্রের মাধ্যমে প্রমাণ করা যায়, বাট আমরা ওই যে আমাদের প্রিভিয়াস যেগুলো সূত্র আমরা শিখছি সেইগুলো থেকে এগুলো প্রমাণ করা যায়, বাট আমাদের এগুলো সূত্র থেকে ওইভাবে শেখার এখানে দরকার নাই। জাস্ট এখানে কি হচ্ছে, এখানে আহ, চাপ বৃদ্ধি করলে কেন এখানে ঘনত্ব বৃদ্ধি পাবে, অথবা তাপমাত্রা বৃদ্ধি করলে কেন ঘনত্ব হ্রাস পাবে, এটা আমাদের জানলেই চলে যাবে। ওকে, এখন আমরা এখানে কি লিখতে পারি যে এখানে তাপমাত্রার সাথে আমাদের ঘনত্ব সম্পর্ক হচ্ছে ইনভার্সলি প্রপোর্শনাল, অর্থাৎ ব্যস্তানুপাতিক। তাহলে আমরা এখানে লিখতে পারবো যে আমাদের ঘনত্ব হচ্ছে তাপমাত্রার সাথে ইনভার্সলি প্রপোর্শনাল।
বা ব্যস্তানুপাতিক। তাহলে এখানে রো একটা সমানুপাতিক, এখানে ধ্রুবক নিয়ে আসবো 1/T। তাহলে এটা হবে রো ইন্টু টি সমান এখানে ধ্রুবক। এখন যদি রো এবং টি এর এখানে আহ, এইটার এখানে গুণফল যদি ধ্রুবক হয়, তাহলে আমরা সূত্রটা লিখতে পারবো এখানে ρ1 T1 আর এখানে হচ্ছে ρ2 T2। তো এটা হচ্ছে আমাদের ঘনত্বের সাথে তাপমাত্রার সম্পর্ক। এখন তাহলে যদি আমাদের এখানে গ্রাফটা থাকতে বলে, যে এখন এখানে বললো যে রো, এইখানে টি, এই গ্রাফটা কিরকম হবে বলো তো? এই গ্রাফটা কিরকম হবে বলো? এইটা মনে রাখতে হবে যে এই দুইটা জিনিসের মধ্যে ব্যস্তানুপাতিক সম্পর্ক থাকলে তাদের গ্রাফ হয় এরকম। অর্থাৎ আয়তকার অধিবৃত্ত, এই যে রো এবং টি এর মধ্যে যে ব্যস্তানুপাতিক সম্পর্ক, তাহলে গ্রাফটা হবে এরকম। এখন যদি সেম গ্রাফ যদি আমাদের একটু একটু যদি ভিন্নভাবে দেয়, যে এখানে ঘনত্ব এবং 1/T, মানে এখানে ঘনত্ব বনাম 1/T এর গ্রাফ, এটা কিরকম হবে? এটা বলো। এটা পারবো না। এটা মূল বিন্দু দিয়ে যাবে। হ্যাঁ, এটা হবে মূলবিন্দুগামী সরলরেখা। আমরা তো এগুলা সেম জিনিস আমরা এখানে দেখছিলাম কালকে। যেমন এই যে এই লাইনটা থেকে আমরা যদি এখানে যেহেতু ঘনত্ব আছে ওয়াই, ওয়াই অক্ষ বরাবর, তাহলে রো সমান ওয়াই, টি এ যদি আমরা ধ্রুবক হিসেবে এম লিখি, আর 1/T আছে এক্স অক্ষ বরাবর, তাহলে এটা হবে ওয়াই ইজ ইকুয়াল টু এম এক্স। অর্থাৎ এটা একটা মূলবিন্দুগামী সরলরেখা। আচ্ছা, তারপর এখন এখানে সিমিলারলি আমাদের যদি এই যে ঘনত্ব বনাম চাপের গ্রাফ যদি আমাদের দেয়, যে এইখানে রো এবং এইখানে পি, এই গ্রাফটা কিরকম হবে এটা? এটাও মূল বিন্দু দিয়ে যাবে। হ্যাঁ, এটাও হবে মূলবিন্দুগামী সরলরেখা। ওকে, তো এগুলা গ্রাফ সম্পর্কে একদম ক্লিয়ার আইডিয়া থাকতে হবে। আচ্ছা, এখন এদের কিছু বিবৃতি আছে, বাট এইসব সূত্রের কোনো নাম নেই আসলে। যেমন আমাদের পি এবং ভি এর মধ্যে সম্পর্ক বয়লের সূত্র, অথবা ভি এবং টি এর মধ্যে সম্পর্ক চার্লসের সূত্র। এইসব সূত্রের কোনো নাম নাই, এগুলো আমাদের এমনিতে নর্মালি ম্যাথেই আমরা ডিরেক্ট ইউজ করবো, মানে এরা কোনো নামীয় সূত্র না আর কি। তো এখন বাট যদি এদের বিবৃতি লিখতে বলে, তাহলে এদের বিবৃতি আমরা কিভাবে লিখবো? যেমন এটা হচ্ছে স্থির চাপে একটি নির্দিষ্ট ভরের গ্যাসের ঘনত্ব এর পরম তাপমাত্রার ব্যস্তানুপাতিক। আর এই সূত্রটা হচ্ছে স্থির তাপমাত্রায় একটি নির্দিষ্ট ভরের গ্যাসের ঘনত্ব এর উপর প্রযুক্ত চাপের সমানুপাতিক। ওকে, তো এখন এই বিবৃতিগুলো আশা করি লিখতে পারবা এগুলো। আচ্ছা, আর কালকে একটা জিনিস এটা দেখানো হয় নাই, এটা হচ্ছে আমাদের পরম তাপমাত্রার যে ধারণাটা, এটা আমরা পরিবেশ রসায়নে পড়ছি, বাট এটা
এইখানেও লাগে। যেমন আমরা কালকে চার্লসের যে সূত্রটা আমরা এটা দেখছিলাম, এটা ছিল ভি ইজ ইকুয়াল টু V0/273 থিটা প্লাস 273। এটা ছিল আমাদের চার্লসের সূত্র, এবং এই সূত্র থেকে আমরা কালকে লিখছিলাম যে V0/273, আর এইখানে এই থিটা প্লাস 273 অর্থাৎ ডিগ্রি সেলসিয়াস স্কেলের তাপমাত্রার সাথে 273 যোগ করলে এটা হবে আমাদের কেলভিন স্কেলের তাপমাত্রা। এবং এখান থেকে একটা একটা নির্দিষ্ট গ্যাসের জন্য 0 ডিগ্রি সেলসিয়াসে তার আয়তন অর্থাৎ V0 ধ্রুবক। তো V0 এবং 273 দুইটাকে ধ্রুবক হিসেবে ধরে নিয়ে আমরা সূত্র লিখছিলাম V∝T। এটা ছিল আমাদের চার্লসের সূত্র। এখন এই সূত্র থেকে আমাদের পরম শূন্য তাপমাত্রার যে ধারণা, এটা এটা এখন এটা আমাদের পড়তে হবে। এখন পরম শূন্য তাপমাত্রা, পরম শূন্য তাপমাত্রা আসলে কি? আচ্ছা, এটা মনে আছে পরিবেশ রসায়ন থেকে পরম শূন্য তাপমাত্রা কি? হ্যাঁ, কত ডিগ্রিকে পরম শূন্য তাপমাত্রা বলা হয়? 0 কেলভিন। হ্যাঁ, তাহলে এটা আর আর ডিগ্রি সেলসিয়াসে? -273। হুম, ওকে। তো এখন আমাদের পরম শূন্য তাপমাত্রার সংজ্ঞা হচ্ছে যে তাপমাত্রায় কোনো গ্যাসের আয়তন এটা আমাদের তাত্ত্বিক ভাবে, এই শব্দটা অবশ্যই লিখতে হবে, তাকে এই পরম শূন্য তাপমাত্রা বলে। এখন যে তাপমাত্রায় কোনো গ্যাসের আয়তন তাত্ত্বিকভাবে শূন্য হয়, এখানে তাত্ত্বিকভাবে বলতে এটা জাস্ট ধরে নেওয়া হয়েছে, বাট এমন তো আমাদের কোনো জিনিস সম্ভব না যে যেটা আমাদের পৃথিবীতে আছে বাট এটা আয়তন 0, এমন তো মানে কোনো কিছু তো সম্ভব না যে যেটা আছে তার আয়তন 0। এখন যে জিনিসের আয়তন 0 সে তো নাই। এখন এমন কোনো জিনিস তো থাকা সম্ভব না যে যেটা আছে বাট তার আয়তন 0। জাস্ট এটা আমাদের ম্যাথের সুবিধার্থে বা আমাদের থিওরি একটা প্রমাণ করার সুবিধার্থে জাস্ট এটা ধরে নেওয়া হয়েছে, বাট এটা প্র্যাকটিক্যালি কখনো সম্ভব না যে একটা জিনিস এক্সিস্ট করে বাট তার আয়তন 0, এমন কিন্তু কখনোই সম্ভব না। ওকে, তো এখন আমাদের যেটা এই সূত্র, এই যে এই সূত্রটা, তো এখন যদি তার এই যে আমাদের ভি কি, ভি হচ্ছে θ°C তাপমাত্রায় কোনো বস্তুর বা কোনো গ্যাসের আয়তন। তো যদি এটা 0 হয়, এটা হচ্ছে V0/273, আর এটা হচ্ছে থিটা প্লাস 273। তাহলে এখানে আমাদের θ+273 সমান এটা হবে 0। তাহলে এখানে আমাদের থিটা হচ্ছে -273 ডিগ্রি সেলসিয়াস। ওকে, তাহলে এই যে -273 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কোনো গ্যাসের আয়তন 0 হয়, বা এটা হচ্ছে কত, 0 কেলভিন। তো এই টেম্পারেচারটাকে আমরা বলতেছি পরম শূন্য তাপমাত্রা, যেখানে আমাদের কোনো গ্যাসের আয়তন তাত্ত্বিকভাবে 0 হয়। ওকে, তো এই তাপমাত্রাটাকেই আমাদের সর্বনিম্ন তাপমাত্রা বিবেচনা করা হয়। এই যে আমাদের পরম শূন্য তাপমাত্রাটাই হচ্ছে মূলত সর্বনিম্ন তাপমাত্রা, কারণ এর নিচে কোনো তাপমাত্রা আমাদের আর তো কল্পনা করার বা নেওয়ার তো দরকার নেই, কারণ এই টেম্পারেচার পর্যন্ত গেলে একটা জিনিস আমাদের ভেনিশ হয়ে যাইতেছে একদম, মানে তার আয়তন 0 হয়ে যাবে। তো এর নিচে আমাদের যাওয়ার আর প্রয়োজন পড়ে না, জন্য এটাকে আমাদের থিওরিটিক্যালি সর্বনিম্ন তাপমাত্রা বলা হয়।
আচ্ছা, আর এইখানে আর একটা জিনিস আছে, যেমন আমরা কালকে সিআরএমএস বেগ এর কথা বলছিলাম, সামনে সিআরএমএস বেগ এর সূত্র আসবে, আমরা পড়বো আবারও, সমস্যা নাই। বাট সিআরএমএস বেগ এর সূত্র আমরা যে পরিবেশ রসায়নে পড়ছিলাম, আমরা সেখানে পড়ছিলাম এটা হচ্ছে 3 RT ডিভাইড বাই এম। তো এখানে টি কি? টি হচ্ছে আমাদের কেলভিন স্কেলে তাপমাত্রা। তাহলে পরম শূন্য তাপমাত্রার ক্ষেত্রে এই যে আমাদের সিআরএমএস বেগ এটা কত হবে? পরম শূন্য তাপমাত্রা এটা কেলভিন স্কেলে কত? এটা হচ্ছে 0। তাহলে এখানে আমাদের সিআরএমএস বেগ হবে 0। তাহলে পরম শূন্য তাপমাত্রায় কোনো গ্যাসের গতিশক্তি, এখন এখানে সিআরএমএস বেগ যদি না থাকে, মানে একটা গ্যাসের তোমার যদি গতিবেগ না থাকে, তাহলে তো তার গতিশক্তিও তো থাকবে না। এখন গ্যাসের গতিশক্তিরও সূত্র আছে, আমরা এইটাও পড়ছিলাম কিন্তু পরিবেশ রসায়নে। গ্যাসের গতিশক্তির সূত্র কি? গতি শক্তি, এটা 3 RT/2 NA। আরেকবার বলো। এটা হচ্ছে 3 RT/2 NA। এন না, মানে এটা কি হচ্ছে হয়? 3/2 NRT সম্ভবত, নাকি? আমার অনুর কাছে মনে হয়। ক্ষেত্রে, আমাদের এটা গ্যাসের অনু গতি শক্তি, অনুর আচ্ছা, বল এটা তো। ডিভাইড বাই এনই হবে এটা। এনই না, NA মানে আচ্ছা আচ্ছা, অনুসংখ্যা। এন এ, হ্যাঁ এন এ। এনই কেন লিখতেছি? এনই হচ্ছে যে আমরা এই যে আমাদের ইউনিভার্সিটিতে একটা কোর্স চলতেছে, তো এখানে সারাদিন ই নামে একটা টার্ম পড়া লাগে, ওই জন্য এটাই মাথায় আসছে। আচ্ছা, যাই হোক, এই যে এখন দেখো, আমরা যদি এটা থিওরিটিক্যালি এটা চিন্তা করি যে একটা গ্যাসের বেগ নাই, বেগ বলতে সিআরএমএস বেগ, তো আমরা গ্যাসের ক্ষেত্রে যদিও মানে সিআরএমএস, আমরা নর্মালি একটা বস্তুর বেগ যদি ভি হয় তাহলে তার গতিশক্তি কি হবে? 12 mv²। বাট গ্যাসীয় অণুগুলোর ক্ষেত্রে কিন্তু এটা হয় না, মানে এই গ্যাসীয় অণুগুলার বেগ যদি এই যে সিআরএমএস বেগটা হয়, তাহলে তাদের গতিশক্তিকে তো আমরা 12 mv সিআরএমএস বেগ স্কোয়ার এটা বলতে পারি। বাট এটা আমরা নর্মালি, এটা আমাদের গ্যাসীয় অণুগুলোর ক্ষেত্রে হয় না, তাদের গতিশক্তির জন্য একটা আলাদা সূত্রই আছে। তো এই সূত্রতে কিন্তু টি আছে না? এই যে এই সূত্রতে কিন্তু টি আছে, এখানে টি কি? টি আছে কেলভিন স্কেলের তাপমাত্রা। যদি টি এর মান 0 হয় তাহলে এই গ্যাসটার গতিশক্তি কি হবে? এই পুরোপুরি 0 হয়ে যাবে না? এখন এটা আশা করি বুঝছো। আমি এখন যেটা এখানে বলতে চাইলাম যে আমাদের পরম শূন্য তাপমাত্রায় দুইটা জিনিস 0 হয়, একটা হচ্ছে আয়তন আর একটা হচ্ছে গতিশক্তি। এটা বুঝছো? হ্যাঁ, বুঝছি। আচ্ছা, এইগুলা আসলে মানে আহ, একটু মানে কি ধরনের কনসেপ্ট, মানে একটু মানে ভুয়া টাইপের কনসেপ্টের মতো মনে হয়। কারণ গতিশক্তি আমাদের পরম শূন্য তাপমাত্রায় তো গ্যাস তো থাকবেই না, তার আয়তন 0। এখন একটা গ্যাস যদি নাই থাকে তাহলে তার গতিশক্তির হিসাব করার বা কি দরকার? আচ্ছা, তারপরও এটা আমাদের থিওরির সুবিধার্থে এগুলো বলা হয়। তো এটা জেনে রাখবো আর কি, যে পরম শূন্য তাপমাত্রায় দুইটা জিনিস 0 হবে, একটা হচ্ছে আয়তন আর একটা হচ্ছে গতিশক্তি। এখন যদি এখানে বেগ থাকে, যেমন সিআরএমএস বেগও কিন্তু 0 হবে। এখন প্রশ্নে যদি সিআরএমএস বেগের কথা উল্লেখ থাকে তাহলে ওইটাও দাগাবো। বাট নর্মালি আমাদের বইতে জাস্ট এই এই দুইটা জিনিস মেনশন করা আছে, একটা হচ্ছে আয়তন আর একটা হচ্ছে গতিশক্তি। ওকে।
আচ্ছা, এখন আমাদের এই জায়গাতে একটা নতুন সূত্র আমরা একটু দেখি। এখন এখানে খেয়াল করো যে আমরা এই ঘনত্বের সাথে আমরা দুইটা সম্পর্ক শিখছি। একটা হচ্ছে আমাদের ঘনত্বের সাথে চাপের সম্পর্ক, যেটা সমানুপাতিক। আর একটা হচ্ছে আমাদের ঘনত্বের সাথে তাপমাত্রার সম্পর্ক, যেটা ব্যস্তানুপাতিক। এটা না? হ্যাঁ, ওকে, তো এখন আমাদের এই সমানুপাতিকের ধর্ম অনুযায়ী এই যে যদি সেম জিনিস অন্য দুইটা জিনিসের সমানুপাতিক হয়, তাহলে এইটা হবে ওই দুইটার গুণফলের সমানুপাতিক, অর্থাৎ P1/T। অর্থাৎ আমরা রো সমানুপাতিক লিখতে পারবো P/T। এটা বুঝছো? এটা হ্যাঁ হচ্ছে বুঝছি। আমাদের, এটা সমানুপাতিকের ধর্ম অনুযায়ী লেখা যায় আর কি। মানে এখানে রো যেহেতু পি এরও সমানুপাতিক, আবার 1/T এরও সমানুপাতিক। এখন দেখো, আমি কিন্তু এখানে টি এর সমানুপাতিক এটা বলি নাই, কিন্তু রো হচ্ছে 1/T এর সমানুপাতিক। তাহলে সেম জিনিস অন্য দুইটা জিনিসের সমানুপাতিক হলে ওই জিনিসটা ওই অন্য দুইটা জিনিসের গুণফলেরও সমানুপাতিক হয়। তাহলে রো কার, এই যে পি এবং 1/T এর গুণফলের সমানুপাতিক হবে। অর্থাৎ এই যে এই লাইনটা আর কি। আচ্ছা, তো এখন আমরা এখান থেকে কি লিখতে পারি যে রো সমানুপাতিক হচ্ছে P/T। ওকে, তাহলে আমরা এখান থেকে চাইলে টি কে আমি যদি রো এর সাথে গুণ করে দেই, তাহলে এটা কি হবে? টি রো সমানুপাতিক পি। এটা আসলে বুঝছো? আচ্ছা, টি রো সমানুপাতিক পি। তাহলে আমি যদি এই লাইন থেকে সূত্র লিখতে চাই, তো এটা কি হবে? টি ইন্টু রো ডিভাইড বাই পি। একটা সমানুপাতিক একটা ধ্রুবক তুমি যদি এখানে নিয়ে আসো, তাহলে টি রো ইজ ইকুয়াল টু হবে কে ইন্টু পি। তাহলে পি কে আমরা যদি এদিকে ভাগ করে দিই, তাহলে এইটা এইরকম হয়। এটা আশা করি বুঝছো। তাও এখন যদি আমরা এখান থেকে সূত্র লিখতে চাই, তাহলে এটা হবে ρ1 T1 ডিভাইড বাই P1, ρ2 T2 ডিভাইড বাই P2। তো আমরা এই জিনিসটাকে একটা সূত্র হিসেবে আমরা ব্যবহার করতে পারবো, যদি আমাদের ম্যাথের মধ্যে রো টি এবং পি এর যদি আহ, এখানে ক্যালকুলেশন দেয়া থাকে, তাহলে আমরা এটাকে একটা সূত্র হিসেবে ব্যবহার করতে পারবো। এর ম্যাথ আমরা এখনই করব। এটা বুঝছো সূত্রটা? হ্যাঁ আচ্ছা, তো এখন এখন এখানে আমাদের বলছে যে 18 গ্রাম হিলিয়াম গ্যাস পূর্ণ। আচ্ছা, এখানে ডাব্লু দেওয়া 18 গ্রাম। আচ্ছা, এখন এখানে আমাদের বলছে যে হিলিয়াম গ্যাস, তো এখানে হিলিয়াম গ্যাসের আণবিক ভর এটা কত? এটা হচ্ছে 4। একটি বেলুনের আয়তন দেওয়া 0.10 মিটার কিউব। তারপরে এখানে গ্যাসের চাপ দেওয়া 1.2 × 10⁵। এই যে নিউটন পার মিটার স্কোয়ার অথবা প্যাসকেল, দুইটাই কিন্তু চাপের এসআই একক। তো এখানে বলছে বেলুনের মধ্যবর্তী গ্যাসের তাপমাত্রা কত, তো এখানে টেম্পারেচার বের করতে বলছে। তো এখন এই জায়গাতে খেয়াল করো, এখানে আমাদের ডাব্লু এবং এম এই দুইটা দেয়া আছে বলতে আমাদের এখানে মেইনলি মোল সংখ্যা দেওয়া, কারণ আমরা এখানে এন সমান কি লিখতে পারবো? ডাব্লু ডিভাইড বি এম। তাহলে এন দেওয়া, ভি দেওয়া, পি দেওয়া, টি বের করতে বলছে। তো এখন এখানে আমাদের খুবই সিম্পল সূত্র, পিভি ইজ ইকুয়াল টু এনআরটি।
তাহলে পি হচ্ছে 1.2 × 10⁵, ভি হচ্ছে এখানে 0.1, এন হচ্ছে W/M অর্থাৎ 18/4, আর এর মান এইটা, আর এখানে টি বের করতে বলছে। তো এখন এখানে ক্যালকুলেশন করলে টি এর মান পাবো 320.9 এত কেলভিন। আচ্ছা, এরপরে এখানে বলছে যে একটি পাহাড়ের উপরে আমাদের তাপমাত্রা দেওয়া। আচ্ছা, পাহাড়ের উপরে এখানে তাপমাত্রা এত, বায়ুমণ্ডলের চাপ এত, ওই পাহাড়ের পাদদেশে তাপমাত্রা এবং চাপ অর্থাৎ T1 দেওয়া, T2 দেওয়া। তো T1 দেওয়া 7 ডিগ্রি সেলসিয়াস, তাহলে এটা হবে 280 কেলভিন। P1 দেওয়া 70 সেন্টিমিটার মার্কারি, আর T2 দেওয়া 27 ডিগ্রি সেলসিয়াস অর্থাৎ 300 কেলভিন, আর P2 দেওয়া 76 সেন্টিমিটার মার্কারি। এখন আমাদের রো 1 এবং রো 2 এর, অর্থাৎ এখানে আমাদের বায়ুর ঘনত্বের যেহেতু কম্পেয়ার করতে বলছে, তাহলে এটা হচ্ছে রো 1 এবং রো 2 এর মধ্যে কম্পেয়ার করতে হবে। তো এখন টি দেওয়া, পি দেওয়া এবং রো এর এখানে সম্পর্ক বের করতে বলছে, তাহলে আমরা একটু আগে যে সূত্রটা এখানে দেখে আসলাম, অর্থাৎ ρ1T1/P1। তাহলে এখানে সূত্রটা হবে ρ1T1/P1, ρ2T2/P2। তো এখন আমাদের যেহেতু দুইটা ঘনত্বের মধ্যে কম্পেয়ার করতে বলছে, তাহলে এখানে ρ1/ρ2 এর মানটাই মেইনলি বের করতে হবে। তো এখন আমরা যদি ρ1 আর রো 2 যদি এইদিকে রাখি, তাহলে P1 গিয়ে উপরে গুণ হবে, P1 এসে এখানে নিচে গুণ হবে। এটা আশা করি বুঝছো। আচ্ছা, এখন P1 এর মান আছে 70, T2 এর মান আছে 300, তারপরে T1 এর এখানে মান আছে 280, আর P2 এর মান হচ্ছে 76। এখন দেখো তুমি পি পি যে আমাদের এখানে দুইটাই সেম এককে আছে, সেন্টিমিটার মার্কারি। এখন আমরা যদি এইগুলোকে প্যাসকেলে নিয়ে যেতে চাই, এখানে কি করতে হবে বলো তো? 760 দ্বারা ভাগ করা লাগবে। না, এখন এই 760 দ্বারা না, এখানে তো সেন্টিমিটার মার্কারি আছে। এই 760 কোন এককে? মিলিমিটার। হ্যাঁ, মিলিমিটার। তো এখন তুমি যদি এটাকে সেন্টিমিটারে লিখতে চাও, তাহলে এটা হবে 76 সেন্টিমিটার। তাহলে এখন এই ভ্যালুগুলাকে আমরা যদি প্যাসকেলে নিয়ে যেতে চাই, তাহলে আমাদের প্রথমে 76 দ্বারা এগুলোকে ভাগ করে আমাদের নিয়ে যেতে হবে এটিএম এ। তারপরে আবার 101, 325 গুণ করে প্যাসকেলে এখানে নিয়ে যাব। তো এখন এখানে যেহেতু দুইটা ভাগ আকারে আছে, তো আমরা এই এই দুইটাকে প্যাসকেলে নিয়ে যাওয়ার জন্য সেম সেম জিনিস দ্বারা গুণ করব এবং ভাগ করব। তো ওই দুইটা জিনিস কিন্তু দুই দিক থেকে চলে যাবে, জন্য আর আমরা এখানে ক্যালকুলেশন করি নাই। এখন তুমি চাইলে এটা করতে পারো, কোনো সমস্যা নাই। বাট ওই দুইটা জিনিস যেহেতু এখানে দুই দিক থেকেই কাটাকাটি চলে যাবে, ওই জন্য আমরা চেঞ্জ করি নি। বাট এখানে টেম্পারেচারকে কিন্তু অবশ্যই কেলভিনে নিয়ে হিসাব করতে হবে, এখানে সেলসিয়াসে নিয়ে হিসাব করলে কিন্তু ভুল হবে। তাহলে এইটা ভাগ করলে আসে এখানে 75/76। তাহলে এইটার যে রেশিও, এইটা হচ্ছে 75/76। তাহলে এখানে বোঝাই যাইতেছে যে ρ2 ইজ গ্রেটার দেন হবে ρ1। ওকে, এখন এখানে ρ2 কেন ইজ গ্রেটার দেন ρ1 হইলো? ρ1 হচ্ছে আমাদের পাহাড়ের উপরে, আর ρ2 হচ্ছে পাহাড়ের নিচে। দেখো, এখন এখানে পাহাড়ের রো 2 হচ্ছে বড়। তো এই যে পাহাড়ের উপরে, এখানে কিন্তু চাপটা কম, আর নিচে হচ্ছে চাপ বেশি। তো এখন যেহেতু চাপ বৃদ্ধি পাইছে, তাহলে এখানে ঘনত্ব অবশ্যই বৃদ্ধি পাবে। এটা বুঝছো?
হ্যাঁ। আচ্ছা, এখন এখানে তো আবার একটা প্রশ্ন হইতে পারে। এখানে আমাদের তো তাপমাত্রা বৃদ্ধি পেয়েছে, 7 ডিগ্রি থেকে 27 ডিগ্রি হয়েছে। তো তাপমাত্রা বৃদ্ধি পেলেই তো আবার ঘনত্ব হ্রাস পায়। বাট এখন এইখানে আমাদের ক্যালকুলেশন করে আমরা যেটা দেখছি যে তাপমাত্রা বৃদ্ধি পাবার ফলে এখানে ঘনত্ব যতটুকু হ্রাস পাইছে, চাপ বৃদ্ধি পাবার ফলে এই ঘনত্ব তার থেকে বেশি বৃদ্ধি পাইছে। তো ওই জন্য মানে দুইটার সামেশন করে আমাদের ওভারঅল যেটা এই ঘনত্ব ওইটা বৃদ্ধি পাইছে আসলে। এটা বুঝছো? হ্যাঁ। আচ্ছা।